আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে ডিসকাস করব রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্বের সঠিক রূপ। রাইট ফর্ম অফ ভার্বের আজকের পর্বটি হচ্ছে দ্বিতীয় পর্ব অর্থাৎ পার্ট 2। টোটাল পর্ব হবে 7টি। প্রথম পর্বে রাইট ফর্ম অফ ভার্বের বেসিক রুলসগুলো বিস্তারিত ডিসকাস করা হয়েছে ডিয়ার লার্নার্স। আজকে পার্ট 2 তে মূলত সকল টেন্সের ভিত্তিতে রাইট ফর্ম অফ ভার্ব বোঝানো হবে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, ফিউচার টেন্সের অর্থাৎ সকল টেন্সের রাইট ফর্ম অফ ভার্বের যে রুলস গুলো সেগুলো বিস্তারিত ডিসকাস করা হবে। তাছাড়া নো সুনার বা হার্ডলি বা স্কেয়ার্সলি দেন বা হোয়েন যুক্ত বাক্যে কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব কারেকশন করতে হয় সেগুলো দেখাবো, এবং সিন্স যুক্ত বাক্যে কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব ব্যবহার করতে হয় বিস্তারিত ডিসকাস করবো ডিয়ার লার্নার্স। শুরুতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যুক্ত বাক্যের ভার্বকে কিভাবে কারেক্ট করতে হয় অথবা রাইট ফর্ম অফ ভার্ব কিভাবে লিখতে হয় দেখাবো। শুরুতেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনার উপায় সহজে কিভাবে চিনা যায়, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে ওয়ার্ড গুলো থাকলে চিনা যাবে এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেমন অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, এভরিডে, নেভার, সামটাইমস, ওয়ান্স এ উইক, এটসেট্রা। এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব, যেগুলো সাধারণত অভ্যাস, নিয়মিত কাজ বা ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বুঝিয়ে থাকে। বিশেষ করে এই ওয়ার্ডগুলো যে সেন্টেন্সে থাকে সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেজ ফর্ম। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস, ইএস বা আইইএস যুক্ত হয়। যেমন শি অলওয়েজ, অলওয়েজ যেহেতু আছে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ব্র্যাকেটে যে ভার্বটি আছে গেট, এটির সঙ্গে এস যুক্ত হবে, তাহলে কারেক্ট অ্যান্সার হবে গেটস। রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে এখানে গেটস, যেহেতু এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অলওয়েজ থাকার কারণে। আর সাবজেক্ট যেহেতু শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কারণে ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে। পরবর্তী সেন্টেন্সটি সাবজেক্ট হচ্ছে দে। এটি এটি হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই কারণে ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত হবে না, ভার্বের পেজ ফর্ম হবে, ব্র্যাকেটে যা আছে তাই হবে। দে গো টু স্কুল এভরিডে। এভরিডে ওয়ার্ডটি থাকার কারণে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটি গো ভার্বের বেস ফর্মটি থাকবে, চেঞ্জ হবে না। হি নেভার টেল লাইস। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে বুঝলাম? নেভার থাকার কারণে। হি নেভার টেল লাইস, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে নেভারের সঙ্গে টেল ভার্বটির সঙ্গে এস যুক্ত হবে। সঠিক ফর্ম অফ ভার্ব হচ্ছে টেলস। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। দ্য সান এটিও কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। রাইজ ইন দ্য ইস্ট এটি কি একটি চিরন্তন সত্য, সূর্য পূর্ব দিকে উঠে, এটি একটি চিরন্তন সত্য কথা। এই কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে রাইজ ভার্বটির সঙ্গে এস যুক্ত হয়েছে। সঠিক ফর্ম হবে ভার্বের রাইজেস। নেক্সট হচ্ছে ওয়াটার বয়েল এট 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটিও কি একটি চিরন্তন সত্য কথা। এই কারণে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর ওয়াটার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই কারণে বয়েলের সঙ্গে এস যুক্ত হয়েছে, বয়েলস। ডিয়ার লার্নার্স, এই সূত্র দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে কোনো রাইট ফর্ম অফ ভার্ব অ্যান্সার করা যাবে। ডিয়ার লার্নার্স, এখন যে রুলটি ডিসকাস করব সেটি হচ্ছে বাক্যের টেন্স ও সাবজেক্ট অনুযায়ী টু বি, টু হ্যাভ এবং টু ডু ভার্ব কিভাবে পরিবর্তিত হয়ে থাকে। এটি জানার উদ্দেশ্য হচ্ছে যে কোনো টেন্সের বাক্যকে নেগেটিভ করার ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। এই কারণে সাবজেক্ট টু টেন্স অনুযায়ী টু বি, টু হ্যাভ এবং টু ডু ভার্ব কিভাবে এক এক সাবজেক্টে এক এক ভার্ব হয়ে থাকে। যেমন টু বি ভার্ব গুলো কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো।
এগুলো বোঝাতে চাচ্ছে যে কোন সাবজেক্টের সঙ্গে কোন টু বি ভার্বটি বসে। যেমন প্রেজেন্ট টেন্সে আই এর সঙ্গে এম বসে সব সময়, এবং প্রেজেন্ট টেন্সে হি, শি, ইট বা সিঙ্গুলার নাউনের সঙ্গে সবসময় কি বসে, কোন টু বি ভার্বটি বসে, ইজ টু বি ভার্বটি বসে। আবার উই, ইউ, দে এবং অন্য কোনো প্লুরাল নাউনের সঙ্গে সবসময় প্রেজেন্ট টেন্সে টু বি ভার্ব আর বসে, এবং পাস্ট টেন্সে সব সময় আই, হি, শি, ইট এবং সিঙ্গুলার নাউনের সঙ্গে ওয়াজ বসে। আর যদি উই, ইউ, দে বা প্লুরাল নাউন হয় সাবজেক্ট, তার সঙ্গে ওয়ার বসে। এই টু বি ভার্বগুলো কোন সাবজেক্টের সঙ্গে কোন টু বি ভার্বটি বসে এটি কিন্তু জানা অত্যন্ত জরুরি। যেমন হি এর সঙ্গে ইজ বসেছে, যেমন হি ইজ এ টিচার। আবার দে এর সঙ্গে আর বসেছে, দে আর হ্যাপি। আর আই এর সঙ্গে ওয়াজ বসেছে পাস্ট টেন্সে, আই ওয়াজ টায়ার্ড। এভাবে টু বি ভার্বগুলো সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী কিভাবে কোন সাবজেক্ট এবং কোন সাবজেক্টের সঙ্গে কোন টু বি ভার্ব বসে এটি জানতে হবে। যেমন এখন জানবো টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব কোন সাবজেক্টের সঙ্গে বসে, টু হ্যাভ ভার্বগুলো কোনগুলো, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এগুলো কোন সাবজেক্টের সঙ্গে কোন টেন্সে বসে। যেমন আই, উই, ইউ, দে এবং প্লুরাল নাউনের সঙ্গে সবসময় হ্যাভ বসে, এবং হি, শি, ইট বা সিঙ্গুলার নাউনের সঙ্গে হ্যাজ বসে। আবার পাস্ট টেন্সে সব সাবজেক্টের সঙ্গে কি বসে, হ্যাড ভার্বটি বসে। এটি হচ্ছে টু হ্যাভ ভার্ব। যেমন আই হ্যাভ এ পেন, আয়ের সঙ্গে হ্যাভ বসেছে। শি হ্যাজ টু ব্রাদার্স, শি এর সঙ্গে হ্যাজ বসেছে, এবং দে হ্যাড এ কার, দের সঙ্গে হ্যাড বসেছে। প্লুরাল নাউনের সঙ্গে হ্যাড বসেছে, যেহেতু এটি পাস্ট টেন্সের সব সাবজেক্টের সঙ্গেই টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্বের কোন ফর্মটি বসে, হ্যাড ভার্বটি বসে। আবার টু ডু ভার্বগুলো কোন সাবজেক্টের সঙ্গে বসে, কোন টু টু ডু ভার্ব। টু ডু ভার্বগুলো কোনগুলো, টু, ডু, ডাজ এবং ডিড। আই, উই, ইউ, দে বা নাউন প্লুরাল নাম্বার হলে তার সঙ্গে ডু বসে প্রেজেন্ট টেন্সে। আবার নাউন, আবার যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, ইট, এগুলো যদি সিঙ্গুলার নাম্বার হয় থার্ড পারসন, তাহলে প্রেজেন্ট টেন্সে ডু ভার্বের কোনটি বসে, ডাজ ভার্বটি বসে। আর পাস্ট টেন্সে সকল সাবজেক্টের সঙ্গে ডিড বসে। যেমন আই এর সঙ্গে ডু বসেছে, যেমন আই ডু মাই হোমওয়ার্ক। হি এর সঙ্গে ডাজ বসানো হয়েছে, হি ডাজ হিজ হোমওয়ার্ক। আর দের সঙ্গে ডিড ব্যবহার হয়েছে, যেহেতু এটি পাস্ট টেন্সে আছে। ডিয়ার লার্নার্স, আমরা টু বি ভার্বগুলো দেখেছি কোনগুলো, টু ডু ভার্বগুলো জেনেছি এবং টু হ্যাভ ভার্বগুলো জেনেছি। এখন যে বিষয়টি ৫ নাম্বার রুলটি দেখব, সেটি হচ্ছে যদি কোনো বাক্যে মেইন ভার্ব থাকে কিন্তু টু বি ভার্ব যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার বা হ্যাভ ভার্ব যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড না থাকে। এই ভার্বগুলো আমরা অলরেডি চিনি। টু বি ভার্বগুলো কোনগুলো, টু হ্যাভ ভার্বগুলো কোনগুলো। এগুলো যদি কোনো বাক্যে না থাকে, শুধুমাত্র সাবজেক্টের পরে মেইন ভার্ব থাকে, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক, বা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড ব্যবহার করে নেগেটিভ বা ইন্টারগেটিভ বাক্য গঠন করতে হয়। রাইট ফর্ম অফ ভার্ব যখন বসাতে হয়, তখন অর্থ অনুযায়ী কোনো কোনো বাক্যকে নেগেটিভ করতে হয়। এই কারণে বাক্য নেগেটিভ কিভাবে করতে হয়, এটি নেগেটিভ করার রুলই হচ্ছে এটি। অর্থাৎ বাক্যে যদি এই টু বি ভার্ব বা টু হ্যাভ ভার্ব না থাকে, শুধু সাবজেক্টের পরে মেইন ভার্ব থাকে, তাহলে নেগেটিভ কিভাবে করতে হয়, ইন্টারগেটিভ কিভাবে করতে হয়, এটি সাধারণত রাইট ফর্ম অফ ভার্বে থাকে না। তারপরেও পাশাপাশি দেখাচ্ছি, কিন্তু নেগেটিভ করতে হয় কিভাবে। নেগেটিভ করার জন্য সাবজেক্টের পরে ডু, ডাজ বা ডিড বসে এবং নট বসে, এবং ভার্বের বেজ ফর্ম বসে। আবার ইন্টারগেটিভ করার জন্য ডু, ডাজ, ডিড এটি সাবজেক্টের আগে চলে আসে, তারপর ভার্বের বেজ ফর্ম বসে। উদাহরণ থেকে বিষয়টি আরো ক্লিয়ারলি বোঝা যাবে। যেমন আই প্লে ফুটবল। এখানে আই সাবজেক্ট, সাবজেক্টের পরে মেইন ভার্ব আছে, এখানে কোনো বি ভার্ব বা হ্যাভ ভার্ব নেই। এই কারণে এটিকে যদি নেগেটিভ করতে হয়, তাহলে আই যেহেতু সাবজেক্ট, আয়ের সঙ্গে সবসময় ডু বসে,
আর নেগেটিভ করার জন্য আই এর সঙ্গে ডোন্ট বা ডু নট বসাতে হবে আর ভার্বের বেজ ফর্ম বসবে। আই ডু নট প্লে ফুটবল। নেগেটিভ করার জন্য এই যেহেতু সাবজেক্টের পরে ভার্বের বেজ ফর্ম আছে, এটিকে নেগেটিভ করতে হলে সাবজেক্টের সাবজেক্ট অনুযায়ী ডু ডাজ ডিড বসবে, যেহেতু আয়ের সঙ্গে ডু বসে এই কারণে ডু নট বা ডোন্ট প্লে ফুটবল। আরেকটি সেন্টেন্স দেখি, যেমন হি লাইকস টি। এখানে এটিও কি লাইক ভার্বের সঙ্গে এস থাকার কারণে ডাজ বসবে। আর যেহেতু এখানে সাবজেক্টের পরে ডু ভার্ব বা বি ভার্ব বা হ্যাভ ভার্ব কোনোটি নেই, এই কারণে এটিকে নেগেটিভ করার জন্য এই যে হি এর পরে ডাজ নট বসানো হয়েছে। হি ডাজ নট লাইক টি। ইউ ওয়েন্ট দেয়ার, যেহেতু ওয়েন্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এটি পাস্ট টেন্সে আছে, এই কারণে এটিকে ইন্টারগেটিভ করার জন্য ডিড দিয়ে করা হয়েছে। যেমন ডিড ইউ গো দেয়ার, ইন্টারগেটিভ করার জন্য সাবজেক্টের আগে ডু ভার্ব চলে আসে। আর যদি নেগেটিভ করতে হয় তাহলে কিভাবে হবে? ইউ ডিড নট গো দেয়ার। ডিয়ার লার্নার্স, যদি বাক্যে বি ভার্ব থাকে, এতক্ষণ আমরা যা বুঝিয়েছি সেটি হচ্ছে বাক্যে যদি সাবজেক্টের পরে বি ভার্ব না থাকে বা হ্যাভ ভার্ব না থাকে, তাহলে নেগেটিভ করার জন্য ডু নট, ডাজ নট বা ডিড নট বসে টেন্স অনুযায়ী। কারণ রাইট ফর্ম অফ ভার্ব যখন পরীক্ষাতে আসে কোনো বাক্যকে নেগেটিভ করতে হয়। নেগেটিভ করার রুলটি এই কারণে দেখালাম। আর যদি বি ভার্ব থাকে, যে বাক্যে যেমন বি ভার্ব এম ইজ আর ওয়াজ আর আছে বা হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড ইত্যাদি থাকে, তখন এগুলোই হচ্ছে অক্সিলারি ভার্বের কাজ করে। ডু ভার্ব বসাতে হয় না, যেমন ডু ডাজ ডিড ব্যবহার করা হয় না। এবং এগুলোর পরে নট বসালেই কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। যেমন অ্যাফার্মেটিভে আছে হি ইজ হ্যাপি, তাহলে যেহেতু এখানে সাবজেক্টের পরে বি ভার্ব আছে, তাহলে হি ইজ নট, বি ভার্বের পরে নট বসিয়ে দিলেই কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। আবার ইন্টারগেটিভ করার জন্য বি ভার্বটি সাবজেক্টের আগে নিয়ে আসলে ইন্টারগেটিভ হয়ে যাবে। যেমন ইজ হি হ্যাপি। কিন্তু ডাজ হি ইজ হ্যাপি এরকম করলে ভুল হবে। দে হ্যাভ এ কার, এখানে সাবজেক্টের পরে হ্যাভ ভার্ব আছে, এই কারণে এটিকে নেগেটিভ করতে গেলে হ্যাভ এর পরে নট বসিয়ে দিলেই নেগেটিভ হয়ে যাবে। এখানে আর ডু ভার্ব বসাতে হবে না। যদি বি ভার্ব বা হ্যাভ ভার্ব না থাকতো, মেইন ভার্ব থাকতো, তাহলে নেগেটিভ করার জন্য এখানে কি বসতো? দে ডু নট, অর্থাৎ ডু ভার্ব বসাতে হতো। আর কোয়েশ্চেন করার জন্য এই যে হ্যাভ ভার্বটি সাবজেক্টের আগে নিয়ে আসলেই কোয়েশ্চেন সেন্টেন্স হয়ে যাবে। কিন্তু ডু দে হ্যাভ গট এ কার, এটি হচ্ছে ভুল ফর্ম, এভাবে লেখা যাবে না। শি ওয়াজ টায়ার্ড, এখানে শি সাবজেক্টের পরে মেইন ভার্ব নেই, এখানে বি ভার্ব আছে, নেগেটিভ করার জন্য বি ভার্বের পরে শুধু নট বসিয়ে দিলেই হবে। আর ইন্টারগেটিভ করার জন্য বি ভার্বটি সাবজেক্টের আগে নিয়ে আসলেই ইন্টারগেটিভ হয়ে যাবে। আই এম রেডি, এখানে এম ভার্বটি বি ভার্ব, এটিকে নেগেটিভ করতে গেলে এম এর পরে নট বসিয়ে দিলেই নেগেটিভ হয়ে যাবে। আবার যদি বি ভার্বটি সাবজেক্টের আগে নিয়ে যাওয়া হয়, তাহলে এটি ইন্টারগেটিভ হয়ে যাবে। ডিয়ার লার্নার্স, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ রাইট ফর্ম অফ ভার্ব যখন পরীক্ষাতে থাকে তখন কোনো বাক্যকে নেগেটিভ করতে হয়। এই কারণে বাক্য কিভাবে নেগেটিভ করতে হয় এটি দেখালাম। যদি সাবজেক্টের পরে মেইন ভার্ব থাকে, তাহলে ডু ভার্বের পরে নট বসিয়ে নেগেটিভ করতে হয়। আর সাবজেক্টের পরে যদি বি ভার্ব বা হ্যাভ ভার্ব থাকে, তাহলে শুধু বি ভার্ব বা হ্যাভ ভার্বের পরে নট বসিয়ে দিলেই নেগেটিভ হয়ে যায়। আর ইন্টারগেটিভ গুলো পাশাপাশি দেখালাম, যদিও এগুলো রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে খুব একটা পরীক্ষাতে থাকে না। ডিয়ার লার্নার্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব থাকে দেখাচ্ছি। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি কিন্তু সহজ। যেমন সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব অর্থাৎ ভেজ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? একটি কাজ এখন চলছে বোঝায়। কাজটি এখন চলছে বোঝায়, এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ চলমান অবস্থা বোঝাতে। এটি বোঝার জন্য যে ওয়ার্ডগুলো থাকলে সহজেই রাইট ফর্ম অফ ভার্ব কমপ্লিট করার ক্ষেত্রে বা রাইট ফর্ম অফ ভার্ব অ্যান্সার করার ক্ষেত্রে যে ওয়ার্ডগুলো থাকলে কন্টিনিউয়াস টেন্স বোঝা যায়, যেমন সাধারণত নাও, এট দিস মোমেন্ট থাকলে বোঝা যায় যে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আই রিড নাও, এখানে ব্র্যাকেটে যে রিড ভার্বটি আছে এটির সঙ্গে
কি বসবে? আইএনজি যুক্ত হবে এবং কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার অনুযায়ী এম অথবা ইজ অথবা আর বসবে। এর সঙ্গে এম বসে, এই কারণে এম রিডিং হবে। রিড ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে আর অক্সিলিয়ারি ভার্ব বসেছে এম। এভাবে ব্র্যাকেটে যদি যে ভার্বটি থাকে নাও থাকলে বুঝবো যে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটি সেন্টেন্স দেখি, দ্য স্টুডেন্টস রাইট এট দিস মোমেন্ট। এট দিস মোমেন্ট থাকার কারণে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে রাইট ভার্বটির সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে রাইটিং, আর অক্সিলিয়ারি ভার্ব স্টুডেন্টস যেহেতু প্লুরাল নাম্বার এই কারণে এর সঙ্গে আর বসানো হয়েছে, আর রাইটিং এটি হচ্ছে কারেক্ট ভার্ব অথবা রাইট ফর্ম অফ ভার্ব। এখন দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? অতীতে কাজ শেষ হয়েছে কিন্তু ফল বর্তমানের সঙ্গে যুক্ত। আসলে রাইট ফর্ম অফ ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিভাবে সহজে বোঝা যাবে? স্ট্রাকচার দেখে বোঝা যাবে। রাইট ফর্ম অফ ভার্ব করার জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি জানতে হবে। যেমন স্ট্রাকচারটি কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ থাকে এবং বি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে। সহজে কিভাবে বোঝা যাবে? ব্র্যাকেটের ভার্বটির পূর্বে যদি হ্যাজ থাকে বা হ্যাভ থাকে তাহলে বোঝা যাবে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। শুধু এটিকে ব্র্যাকেটের ভার্বটিকে বি থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল লিখলেই অ্যান্সার হয়ে যাবে। যেমন এখানে হ্যাজ আছে, ফিনিশ ভার্বের পাস্ট পার্টিসিপল করেছি ফিনিশড, এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আই হ্যাভ সি দ্য মুভি, এখানে হ্যাভ থাকার কারণে হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, হ্যাজ এর পরেও ভার্বের পাস্ট পার্টিসিপল হয় বা বি থ্রি। যেমন হ্যাভ সিন, সি ভার্বের ভি থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় কি? যদি ব্র্যাকেটের ভার্বের পূর্বে হ্যাভ বা হ্যাজ থাকে তাহলে সহজেই চেনা যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। শুধু ব্র্যাকেটের ভার্বটিকে পাস্ট পার্টিসিপল করলেই হয়ে যাবে। এছাড়া সব সময় হ্যাভ বা হ্যাজ থাকে না, যেমন কিছু ওয়ার্ড থাকতে পারে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, যেমন হ্যাভ বা হ্যাজ যদি না থাকে, জাস্ট, অলরেডি, ইয়েট, সিন্স, ফর, রিসেন্টলি, এভার, নেভার, টুডে, দিস উইক, দিস মান্থ, এরকমের ওয়ার্ডগুলি যদি থাকে তাহলে বোঝা যাবে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ হ্যাভ বা হ্যাজ প্লাস ভি থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে এই ওয়ার্ডগুলি যে বাক্যে থাকে। যেমন হি কাম জাস্ট নাও। জাস্ট নাও শব্দটি থাকার কারণে আমরা বুঝতে পেরেছি এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে কিন্তু ব্র্যাকেটের ভার্ব কামের পূর্বে কিন্তু হ্যাভ বা হ্যাজ নেই। হ্যাভ বা হ্যাজ থাকলে তো সহজেই বোঝা যেত যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু হ্যাভ বা হ্যাজ নাই। এখানে আছে কি? জাস্ট নাও শব্দটি, এই কারণে বুঝতে পেরেছি যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল। হি এর সঙ্গে হ্যাজ বসে আমরা অলরেডি জানি হি হ্যাজ কাম এর পাস্ট পার্টিসিপল কাম, এটি চেঞ্জ হবে না। হি হ্যাজ কাম এটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এছাড়া আই নো হার ফর 5 ইয়ার্স, ফর 5 ইয়ার্স এরকমের ওয়ার্ডগুলো যদি থাকে, ফর 5 ইয়ার্স, ফর 10 ইয়ার্স এরকমের ওয়ার্ডগুলো থাকলে এটিও কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে এখানেও সাবজেক্টের পরে হ্যাভ বসবে বা হ্যাজ বসবে। আই এর সঙ্গে যেহেতু হ্যাভ বসে তাহলে হ্যাভ আর ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে নোন, নো ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে নোন। ডিয়ার লার্নার্স, এভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনে স্ট্রাকচার অনুযায়ী ভার্বের রাইট ফর্ম বসাতে হবে। এছাড়া সিন্স যুক্ত বাক্যে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় সেটি চেনার জন্য সিন্সের পরে যদি একটি সময়ের উল্লেখ থাকে, যেমন সিন্স 2010, সিন্স মর্নিং, এভাবে সিন্সের পরে যদি সময়ের উল্লেখ থাকে তাহলে পূর্বের যেই অংশটি বা ভার্বটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতে হবে। যেমন যেহেতু সিন্স 2010, সিন্সের পরে একটি সময় উল্লেখ আছে, এই কারণে ব্র্যাকেটের ভার্বটি কি করতে হবে? পাস্ট পার্টিসিপল করতে হবে। আর যেহেতু এটি বুঝতে পেরেছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এর আগে হ্যাভ বা হ্যাজ বসবে। যেমন হ্যাভ লিভড, আই হ্যাভ লিভড হিয়ার সিন্স 2010, আমি এখানে 2010 বা 2010 থেকেই থাকি। আবার
সিন্স এর পরে যদি সময়ের উল্লেখ থাকে তাহলে এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও লেখা যায়। যেমন হি স্টাডি, হি হ্যাজ বিন স্টাডিং। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, এরপর বেজ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। কেন, কখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং কখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এটি বুঝতে হবে যে সময়টি কি বুঝিয়েছে। কাজটি শেষ হয়েছে বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর কাজটি একটি সময় থেকে শুরু হয়ে চলমান বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তবে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে যে কোনো একটি দিলেই হবে। হ্যাভ লিভড অথবা হ্যাজ বিন স্টাডিং অথবা হ্যাভ বিন স্টাডিং। ডিয়ার লার্নার্স, সিন্স যুক্ত যে বাক্যগুলো এই ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্ব পরিবর্তন বা রাইট ফর্ম অফ ভার্ব লেখার ক্ষেত্রে কিছু শুধু এভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হয় না। এটি সিন্সের পরে সময়ের উল্লেখ থাকার কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন হয়েছে ব্র্যাকেটের ভার্বটি। কিন্তু সিন্স সিন্স দিয়ে যদি দুটি ক্লজ যুক্ত হয়, অর্থাৎ সিন্সের, আমি উদাহরণ থেকে দেখাচ্ছি, যেমন ইট ইজ 5 ইয়ার্স, এখানে এটি একটি বাক্য। ইট ইজ 5 ইয়ার্স সিন্স হি কাম হিয়ার, এই সিন্সের পরে আরেকটি বাক্য আছে। আগে যেমন দেখেছি যে এখানে সিন্সের পরে শুধু একটি সময়ের উল্লেখ আছে, সিন্স মর্নিং, সিন্স 2010, কিন্তু এইখানে সিন্সের পরে একটি বাক্য আছে এবং সিন্সের পূর্বেও কি একটি বাক্য আছে। যদি সিন্সের আগে এবং পরে দুটি বাক্য থাকে, তখন সিন্সযুক্ত যে অংশটি, সেটির যে ব্র্যাকেটের ভার্বটি থাকে, এটি সাধারণত পাস্ট ফর্মে লিখতে হয়। যেমন ইট ইজ 5 ইয়ার্স সিন্স হি কেম হিয়ার, 5 বছর হয়ে গিয়েছে সে এখানে এসেছিল। সব ক্ষেত্রে যেমন এখানে আবার ইট হ্যাজ বিন এ লং টাইম, অনেক সময় পেরিয়ে গেছে, সিন্স শি মেট মি, সে আমার সঙ্গে সাক্ষাৎ করার পর। ডিয়ার লার্নার্স, সিন্স যুক্ত এখানে সিন্সের পরে একটি বাক্য আছে, আবার সিন্সের পূর্বেও একটি বাক্য আছে। এরকম দুটি বাক্য যখন সিন্স দিয়ে যুক্ত হয়, তখন সিন্স যুক্ত অংশে যে ব্র্যাকেটের ভার্বটি থাকে এটি পাস্ট ফর্মে লিখতে হয়। এখানে আবার সিন্সযুক্ত পূর্বের বাক্যটি, সিন্সের পূর্বের বাক্যটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু সিন্সের পরে যে ব্র্যাকেটে ভার্বটি আছে এটি পাস্ট ফর্মে লেখা হয়েছে। এভাবে যদি সিন্সের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্সও থাকে, সিন্সের পরের যে ব্র্যাকেটের ভার্বটি এটি পাস্ট ফর্মে হবে। যেমন ইট হ্যাড বিন 5 ইয়ার্স, 5 বছর হয়ে গিয়েছে, সিন্স হি কেম, সে এখানে আসার পরে। এখানে সিন্সের পরের যে ব্র্যাকেটের ভার্বটি এটি পাস্ট ফর্মে লেখা হয়েছে। অর্থাৎ সিন্স দিয়ে যদি দুটি ক্লজ যুক্ত হয়, সিন্সের উভয় পাশে যদি দুটি বাক্য থাকে, তাহলে সিন্সের পরের যে ব্র্যাকেটের ভার্বটি এটি পাস্ট ফর্মে লিখে দিলেই হয়ে যাবে। কিন্তু আমরা প্রথমটি যেটি বলেছিলাম, সিন্সের পরে যদি একটি সময়ের উল্লেখ থাকে, সিন্স 2010, সিন্স মর্নিং, তখন সিন্সের পূর্বে যে ব্র্যাকেটের ভার্বটি থাকে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়। আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও লেখা যায় অর্থ অনুযায়ী। সিন্স এটি একটি ব্যতিক্রম এই রুলস ছিল সিন্সের রাইট ফর্ম অফ ভার্ব করার ক্ষেত্রে, এই কারণে এটি স্পেশাল ভাবে আমি দেখিয়েছি। এখন দেখাবো পাস্ট ইনডিফিনিট টেন্সের কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব পরীক্ষাতে থাকে। যেমন পাস্ট ইনডিফিনিট টেন্স চিনার উপায় কি? এই শব্দগুলো থাকবে, যেমন ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ইয়ার, অ্যাগো, ইন 2010, দেন অথবা দ্যাট ডে, দিস মর্নিং, অর্থাৎ আজকে সকালে কাজটি শেষ হয়ে গিয়েছে। এরকম সময়সূচক শব্দ যখন থাকে এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার মুখস্থ থাকতে হবে। সাবজেক্টের পরে সবসময় ভি টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসে। যেমন দে, গো, ব্র্যাকেটে গো ভার্বের বেজ ফর্ম আছে, কিন্তু এখানে ইয়েস্টারডে শব্দটি থাকার কারণে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স, আর গো ভার্বটির পাস্ট ফর্ম ওয়েন্ট হচ্ছে রাইট ফর্ম, ভার্বের রাইট ফর্ম। আবার যেমন হি নট কাম লাস্ট নাইট, আমি প্রথমে বলেছিলাম যে
নেগেটিভ কিভাবে করতে হয়, যেমন হি নট কাম লাস্ট নাইট। এখানে কিন্তু সাবজেক্টের পরে কোনো ভি ভার্ব বা হ্যাভ ভার্ব নেই। এই কারণে এটিকে নেগেটিভ করতে গেলে কি করতে হবে, ডু ভার্ব বসাতে হবে। তো লাস্ট নাইট যেহেতু আছে এটি পাস্ট টেন্স হওয়ার কারণে ডু নট লেখা যাবে না, ডিড নট লিখতে হবে। হি ডিড নট কাম, সে আসে নাই লাস্ট নাইট, গত রাত্রে। এভাবে কিন্তু নেগেটিভ করতে হয়, নেগেটিভ টেন্স অনুযায়ী করতে হবে। যদি অক্সিলারি ভার্ব থাকে, অর্থাৎ যদি বি ভার্ব থাকে অক্সিলারি ভার্ব হিসেবে এবং হ্যাভ ভার্ব থাকে, এগুলোর পরে নট বসিয়ে দিলেই নেগেটিভ হয়ে যাবে। আর যদি সেন্টেন্সে বি ভার্ব বা হ্যাভ ভার্ব না থেকে এইরকম কাম মেইন ভার্ব থাকে, তখন টেন্স অনুযায়ী ডু ভার্ব বসাতে হয়। পাস্ট টেন্স হলে ডিড নট, আর প্রেজেন্ট টেন্স হলে ডু নট বা ডাজ নট। তবে ডিড নট এর পরে সবসময় ভার্বের বেজ ফর্ম বা ভি ওয়ান বসে। ডিড নট এর পরে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম বসে না। যেমন কাম হচ্ছে বেজ ফর্ম বা ভি ওয়ান ডিড নট এর পরে বসিয়েছে। এভাবে কিন্তু নেগেটিভও করতে হয়, যেটা আমি শুরুতেই দেখিয়েছিলাম কিভাবে সেন্টেন্সকে নেগেটিভ করতে হয়। এবার দেখাবো পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব পরীক্ষাতে থাকে। পাস্ট পারফেক্ট টেন্সে সাধারণত দুটি ঘটনা, অর্থাৎ অতীতের দুটি কাজের মধ্যে আগে ঘটে যাওয়া কাজ বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ একটি আগে এবং একটি পরে বোঝানোর জন্য পাস্ট পারফেক্ট টেন্স গঠন করা হয়। সাধারণত পাস্ট পারফেক্ট টেন্সে বিফোর, আফটার, হোয়েন ইত্যাদি থাকে। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে বিফোর এর আগে এবং আফটার এর পরে, বিফোর এর আগে পাস্ট পারফেক্ট টেন্স এবং আফটার এর আগে পাস্ট ইনডিফিনিট টেন্স গঠিত হয়। আসলে সহজভাবে বলি, যেমন হোয়েন, বিফোর, আফটার এগুলো দিয়ে যখন দুটি অংশ থাকে, যেমন প্রথম যেটি ব্র্যাকেটে থাকে যে ভার্বটি, যে এই ভার্বটি যদি ব্র্যাকেটে যে ভার্বটি থাকে, পূর্বের ভার্বটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বটি কি হবে, পাস্ট ইনডিফিনিট। আর পূর্বের ভার্বটি যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বটি হবে পাস্ট পারফেক্ট। যেমন এখানে হোয়েন যুক্ত অংশের ভার্বের দা, যেমন হোয়েন দ্য টিচার কেম, যখন শিক্ষক এসেছিলেন, এখানে কিন্তু এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে পরবর্তী অংশটি কি হবে, পাস্ট পারফেক্ট টেন্সে হবে। দ্য স্টুডেন্টস হ্যাড ফিনিশড দেয়ার হোমওয়ার্ক, যখন টিচার আসলেন ছাত্ররা তাদের কাজ, হোমওয়ার্ক বা বাড়ির কাজ শেষ করলেন। তাহলে এটি সহজভাবে মনে রাখার উপায় কি, বিফোর, আফটার, হোয়েন যুক্ত যে বাক্যগুলো আছে, এই এক অংশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে। এভাবে সহজভাবে মনে রাখতে হবে। যেমন এখানে সাবজেক্টের পরে কেম পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এই কারণে এই অংশটি ব্র্যাকেটের অংশটি কি হবে, পাস্ট পারফেক্ট টেন্সে হবে। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা জানি, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, যেমন হ্যাড ফিনিশড। পরের বাক্যটি দেখি, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচ দ্য স্টেশন। পরের বাক্যে দেখা যাচ্ছে যে হ্যাড লেফট, অর্থাৎ বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে ব্র্যাকেটের ভার্বটি পাস্ট ইনডিফিনিট হবে, শুধু রিচের পাস্ট ফর্ম বসিয়ে দিলে হবে রিচড। এভাবে রাইট ফর্ম অফ ভার্ব যখন প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সের থাকে, বিফোর, আফটার, হোয়েন এর হোয়েন দিয়ে সাধারণত থাকে, এক এক অংশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এইভাবে মনে রাখলে ভালো হবে। যেমন আফটার হি টেক, এখানে ব্র্যাকেটে কি আছে, যে ভার্বটি আছে এটিকে কোন টেন্সে করতে হবে, যেমন পরের অংশটি কিভাবে আছে, হি হ্যাড গন টু বেড। পরের অংশে যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স আছে, সহজে বোঝা যায় যে এই অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে সাবজেক্ট হি এর পরে টেক ভার্বের পাস্ট ফর্ম হবে টু। এভাবে সহজেই পাস্ট পারফেক্ট টেন্সটি মনে রাখা যায়, অর্থাৎ এক অংশে পাস্ট ইনডিফিনিট, অন্য অংশে পাস্ট পারফেক্ট। যেটি দেওয়া থাকবে পাস্ট পারফেক্টে, পরেরটি পাস্ট ইনডিফিনিট করতে হবে। আর যদি পাস্ট ইনডিফিনিট এক অংশে থাকে ব্র্যাকেটের ভার্বটি, তখন পাস্ট পারফেক্টে করতে হবে। আবার নো সুনার হ্যাড, এটিও কি পাস্ট পারফেক্ট টেন্সের একটি স্ট্রাকচার। নো সুনার বা হার্ডলি বা স্কেয়ার্সলি হ্যাড থাকে, এবং তারপরে আবার কি দেন বা হোয়েন দিয়ে ভি টু, অর্থাৎ ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে হয়। এর মানে হচ্ছে কোনো কাজ ঘটার সাথে সাথে আরেকটি কাজ ঘটে, এরকম বোঝানোর জন্য এই স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স গঠন করা হয়। নো সুনার হ্যাড
এভাবে স্ট্রাকচারটি থাকে নো সুনার হ্যাড সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। যদি নো সুনার হ্যাড এই অংশে যদি ব্র্যাকেটে ভার্বটি থাকে তাহলে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে। আর যদি নো সুনার হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া থাকে তাহলে পরের ব্র্যাকেটের ভার্বটি শুধু পাস্ট ফর্মে লিখলেই হবে। এখানে যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স নো সুনার অংশে দেওয়া আছে, পরের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখব। ট্রেনের পরে ভার্বের পাস্ট, ট্রেন সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, লিভের পাস্ট ফর্ম হচ্ছে লেফট। হার্ডলি স্কেয়ার্সলি একই, শুধু হার্ডলি যখন থাকে তখন এখানে হোয়েন থাকে, আর স্কেয়ার্সলি যখন থাকে তখনও হোয়েন থাকে, আর নো সুনার থাকলে এখানে দেন থাকে। দেনের পর অংশে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। দেন এখানেও হার্ডলি হ্যাড আই এন্টার দ্য রুম, আমি রুমে প্রবেশ করতে না করতেই হোয়েন শি স্টার্টেড, এখানে একটি হোয়েন শি স্টার্টেড ক্রাইং যে কোনো একটি অবজেক্ট লিখতে হবে। যাই হোক, এখানে তাহলে হোয়েন এর পরের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, যেহেতু হার্ডলি অংশে সবসময় পাস্ট পারফেক্টে থাকে। শুধু কাজটি কি করতে হবে, এই যে হার্ডলি নো সুনার বা স্ক্যার্সলি অংশে, অর্থাৎ এই অংশে যদি ব্র্যাকেটে ভার্বটি থাকে, যেমন এখানে যদি ফিনিশ থাকতো তাহলে লিখতে হতো হ্যাড ফিনিশড। এখানে এন্টার থাকলে লিখতে হতো হ্যাড এন্টার্ড। আর যেহেতু দেন বা হোয়েন এর পর অংশে ব্র্যাকেটটি আছে, শুধু পাস্ট ফর্মে লিখলেই হবে। যেমন হোয়েন দ্য ফোন রিং এর পাস্ট ফর্ম হচ্ছে র্যাং। এভাবে সহজেই মনে রাখা যায় নো সুনার হার্ডলি বা স্কার্সলি যুক্ত অংশে যদি ব্র্যাকেটে ভার্বটি থাকে তাহলে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, আর দেন বা হোয়েন এর পরের অংশে যদি ব্র্যাকেটের ভার্বটি থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয়। ডিয়ার লার্নার্স, ফিউচার টেন্সে কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব লিখতে হয়, সাধারণত ফিউচার ইনডিফিনিট টেন্স কিভাবে চেনা যায়। ফিউচার ইনডিফিনিট টেন্সে টুমরো, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, সুন, ইন দা ফিউচার এরকমের শব্দগুলো ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকে। আর গঠন কি, সাবজেক্টের পরে উইল বা শ্যাল বসে, ভি ওয়ান অর্থাৎ ভার্বের বেজ ফর্ম বসে। তাহলে এখানে যদি সেন্টেন্সটি দেখি, আই গো ব্র্যাকেটে ভার্বটি আছে টু স্কুল টুমরো, টুমরো থাকার কারণে বুঝতে পারলাম এটি ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে সাবজেক্টের পরে স্ট্রাকচার অনুযায়ী উইল বসবে বা শ্যাল বসবে, আয়ের সঙ্গে শ্যালও বসানো যায়, উইলও বসানো যায়। আর ভার্বের বেজ ফর্ম, ব্র্যাকেটের ভার্বটি বেজ ফর্ম, গো এর বেজ ফর্ম কি গো, তাহলে যা আছে তাই হবে, শুধু উইল বসবে। আই উইল গো টু স্কুল টুমরো, টুমরো থাকার কারণে এটি বোঝা গেছে যে এটি ফিউচার ইনডিফিনিট টেন্স। আবার দে প্লে ক্রিকেট নেক্সট সানডে, এটিও কি নেক্সট শব্দটি থাকার কারণে বুঝতে পেরেছি যে এটি ফিউচার টেন্স, নেক্সট সানডে। এই কারণে এখানেও সাবজেক্টের উপরে উইল প্লাস ভার্বের বেজ ফর্ম, ব্র্যাকেটের ভার্বটি বেজ ফর্মে আছে, এটি যেভাবে আছে থাকবে, শুধু সাবজেক্টের উপরে উইল বসিয়ে দিলেই হবে। উইল প্লে এভাবে বসিয়ে দিলে এটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কিভাবে চেনা যায়? ফিউচার কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হচ্ছে, এটি ভবিষ্যতের নির্দিষ্ট সময়ে কাজটি চলমান থাকবে বোঝায়। এই নির্দিষ্ট সময়ে কাজটি চলমান থাকবে বোঝায় শব্দ কোনগুলো থাকে, যেমন এট দিস টাইম টুমরো, আগামীকাল এই সময়ে, এট 5 PM আগামীকাল 8টার সময়, নেক্সট মানডে এট 10 AM পরবর্তী সোমবার 10টার সময়, বাই দিস টাইম নেক্সট উইক অর্থাৎ পরবর্তী সপ্তাহে এই সময়ে। এরকমের শব্দগুলো থাকলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আই রিড এট 5 PM টুমরো, টুমরো থাকার কারণে বুঝতে পেরেছি, আর নির্দিষ্ট সময় থাকার কারণে এটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্টের পরে উইল বি বসে, ভার্ব প্লাস আইএনজি বসে। তাহলে আই রিড এট 5 PM টুমরো কি হবে, আই উইল বি রিডিং এট 5 PM টুমরো। একইভাবে দ্য স্টুডেন্টস রাইট এট দিস টাইম নেক্সট উইক মানডে, পরবর্তী সোমবারে একই সময়ে ছাত্র কি করতে থাকবে, সে লিখতে থাকবে। তাহলে দ্য স্টুডেন্টস উইল বি রাইটিং, স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের উপরে উইল বি রাইট ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। ফিউচার পারফেক্ট টেন্স কিভাবে চেনা যায়, যেমন বাই টুমরো, বাই নেক্সট উইক, বাই নেক্সট মান্থ, বাই নেক্সট ইয়ার, বাই 7 PM, বাই ইভিনিং, বাই বিফোর নুন, এরকমের শব্দগুলো থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। যেমন
she finished her homework by 7 p.m. by 7 p.m. থাকার কারণে বুঝতে পেরেছি এটি ফিউচার পারফেক্ট টেন্স। এই কারণে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, বি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে বাই 5 p.m. থাকার কারণে এটি ফিউচার পারফেক্ট টেন্স, আর সাবজেক্টের পরে কি হবে? উইল হ্যাভ প্লাস এই ফিনিশ ভার্বটির পাস্ট পার্টিসিপল হবে, উইল হ্যাভ ফিনিশড। এবং দে রিচ ঢাকা বাই ইভিনিং, এখানেও বাই ইভিনিং থাকার কারণে এটি ফিউচার পারফেক্ট টেন্স, সাবজেক্টের পরে রিচ ভার্বটির পাস্ট পার্টিসিপল হবে এবং এর পূর্বে উইল হ্যাভ বসবে। ডিয়ার লার্নার্স, ফিউচার টেন্স থেকে রাইট ফর্ম অফ ভার্ব খুব একটা পরীক্ষাতে থাকে না, তারপরেও দেখিয়েছি সাধারণত প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স থেকে রাইট ফর্ম অফ ভার্ব পরীক্ষাতে বেশি বেশি থাকে। পরবর্তী ক্লাসটি হবে তৃতীয় পর্বের ক্লাস, রাইট ফর্ম অফ ভার্বের। ডিয়ার লার্নার্স, পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল।